হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই জিওগ্রাফি ইউটিউব চ্যানেল। অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। অনেকদিন পরে আমরা আবার একটা ভিডিও মেক করতে শুরু করলাম। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের আজকের কি বিষয় আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা তোমরা থাম্বনেলে অবশ্যই দেখেছো। তো কথা না বাড়িয়ে প্রথমে যে ফর্মালিটি মেনটেন করতে হয়, আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা আমাদেরকে ফলো করতে পারো, আমাদের ইমেল করতে পারো। কোনো কোয়েশ্চেন হলে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেটাকে তোমরা ফলো করতে পারো। এবং পড়াশোনার ম্যাটেরিয়ালস ডাউনলোড করার জন্য বা পড়াশোনার জন্য তোমরা জিওগ্রাফি বাংলা এই নামে আমাদের ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা পড়াশোনা করতে পারো, বিভিন্ন ম্যাটেরিয়ালস ডাউনলোড করতে পারো। তো আজকে আমরা কি কি পড়বো? আজকে আমরা বেশ কিছু জিনিস পড়বো। তার মধ্যে প্রথমেই জোয়ার ভাটার ধারণা, এটা হবে জোয়ার ভাটার ধারণা, যে জোয়ার ভাটাটা কি, জোয়ার ভাটা সম্পর্কে আমরা কি জানি, এই বিষয়গুলো আমরা এখানে পড়বো। বলবি জয় এই কার্ডটা ছুটে গেছে। জোয়ার ভাটার সৃষ্টির কারণ, কি করে এটা সৃষ্টি হয়, জোয়ার ভাটার ফলাফল, জোয়ার ভাটার ফলে কি কি সৃষ্টি হয়, সেটা মানব জীবনের উপরে কি প্রভাব ফেলে, পশু পাখির জীবনে কি প্রভাব ফেলে, এবং আমাদের পরিবেশের উপরে কি রকম কি এটা ইফেক্টিভ হয়, সে সম্পর্কে আমরা পড়বো। তারপর মুখ্য জোয়ার রয়েছে, গৌণ জোয়ার রয়েছে, বর্গী জয় ওকার হবে সবগুলোই, গৌণ জোয়ার। তারপরে তেজ কোটাল, ভরা কোটাল, হ্যাঁ, মরা কোটাল, তারপরে মরা জোয়ার, শিপ জিগি, তারপরে অ্যাপোজি রয়েছে, এটা অ্যাপাজি না অ্যাপোজি, তারপরে রয়েছে পেরিজি, তারপরে বান্ডাকা, এটসেট্রা। তো এতগুলো বিষয় আজকে আমরা পড়ব, এবং একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় খুবই রিলেটেড, এবং একটার সাথে আর একটা বিষয়ের লিঙ্ক রয়েছে। তোমরা যদি দেখো তাহলে লিঙ্ক রয়েছে, এবং আমরা চেষ্টা করব যে প্রতিটা বিষয় তোমাদের সংক্ষেপে এবং অনেক সহজ ভাষায় বিশ্লেষণ করার জন্য। সবগুলোতেই বেকার ছুটে গেছে, এখানেও বিশ্লেষণ হবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যে ভিডিওটা যতই লেন্দি হোক না কেন, খুব একটা বেশি লেন্দি করব না, সহজ ভাষায় সহজ আঙ্গিকে শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি। তো আজকে আমরা কি কি নিয়ে ডিসকাশন করব সেটা তোমরা বুঝতে পারলে। তো চলো একদিক থেকে আমরা শুরু করি। তোমাদের কাছে প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের হাতের লেখা অনেক খারাপ, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তার অন্যতম একটা কারণ যে আমাদের পেন ট্যাবে এগুলো আমরা লিখেছি। তো প্রথম লিখতে গিয়ে একটু অসুবিধা হয়েছে, তারপরেও অনেকক্ষণ ধরে লিখতে হয়েছে। তো যাই হোক, জোয়ার এবং ভাটা বলতে আমরা কি বুঝি? তোমাদের যাদের সমুদ্রের তীরবর্তী অঞ্চলে বাড়ি রয়েছে, বা তোমরা যারা সমুদ্র ঘুরতে গিয়েছো, বিশেষ করে বাংলাদেশে যারা রয়েছে, যেমন কক্সবাজার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতায় দীঘা, তোমরা যখন যাবে ঘুরতে, তখন দেখবে যে সমুদ্রের জল, মানে দীঘাতে যদি তোমরা ঘুরতে যাও তাহলে দেখবে যে সমুদ্রের জল একটা সময়ে উঁচু হয়ে যাচ্ছে। আবার বেশ কিছুক্ষণ সময় বাদে, মানে হয়তো 8 ঘন্টা বা 10 ঘন্টা পরে বা 6 ঘন্টা পরে, সমুদ্রের যে জলটা এতটুকু উঁচুতে অবস্থান করছিল সেটা আবার নিচুতে অবস্থান করছে। তো এই যে জলের ওঠা এবং নামা, এটা তোমরা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে। সমুদ্র ঘুরতে গেলে তোমরা এগুলো দেখতে পাবে। তো এই যে সমুদ্রের জলস্তরটা ওপরে উঠছে, এটাকে আমরা বলি জোয়ার। আর সমুদ্রের যে জলতল নিচের দিকে নেমে যাচ্ছে, এটাকে আমরা বলি ভাটা। এটার ইংরেজিটা কি না, তো ইংরেজিটা হচ্ছে লো টাইড। লো টাইড। আর জোয়ারের ইংরেজি হচ্ছে হাই টাইড। তো তোমরা বুঝতে পারলে যে জোয়ার কি এবং ভাটা কি। এটাই হচ্ছে জোয়ার এবং ভাটা। অর্থাৎ সমুদ্রের জল যখন উপরের দিকে উঠবে তখন জোয়ার, যখন নিচের দিকে নামবে তখন সেটাকে বলা হচ্ছে ভাটা। এই বিষয়গুলো এত সিম্পলিফিকেশন করে বোঝানোর একটাই মানে, যে পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলি খুব সহজ ভাষায় তোমরা বুঝতে পেরে যাবে। আচ্ছা, জোয়ার এবং ভাটা যে হচ্ছে এর কারণ কি? জোয়ার এবং ভাটা সৃষ্টির জন্য সব থেকে
গুরুত্বপূর্ণ দুটো কারণ হচ্ছে, একটা হচ্ছে পৃথিবীর ওপর চন্দ্র আর সূর্যের আকর্ষণ, আর দ্বিতীয় কারণ হচ্ছে পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন বিকর্ষণ শক্তি। দেখো, সহজ ভাষায় বলতে গেলে পৃথিবীর ওপর চন্দ্র আর সূর্যের আকর্ষণটা কি? তোমরা এটুকু জানো যে আমাদের যে মহাশূন্য, সেখানে প্রতিটা বস্তুকে আকর্ষণ করে, অর্থাৎ একটা বস্তু আর একটা বস্তুকে আকর্ষণ করবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আচ্ছা দেখো, এটা মনে করো যে আর্থকে কেন্দ্র করে মুন ঘুরছে, আর মুনের একটা পাওয়ার হচ্ছে যে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে, সেই মাধ্যাকর্ষণ শক্তির চেয়ে চাঁদের যে আকর্ষণটা, সেটা জলের ক্ষেত্রে বেশি হয়, ফলে জলকে সে নিজের দিকে টেনে নিতে পারে। তো এই যে সূর্যের আর চন্দ্রের আকর্ষণ, এর ফলে আমাদের পৃথিবীর যে জলরাশি, সেটা ফুলে ফেপে চন্দ্র আর সূর্যের দিকে চলে যায়। ছবির মাধ্যমে বোঝাবো, একটু ব্যাখ্যাটা করে নিলাম। এবার পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন বিকর্ষণ শক্তিটা কি? তোমরা জানো যে পৃথিবী নিজের অক্ষের ওপরে ঘুরছে, এবং প্রায় 24 ঘন্টায় নিজের অক্ষের চারিদিকে একবার সে ঘুরে নেয়, রোটেট করে নেয়, রাইট? তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে পৃথিবী নিজের অক্ষের ওপরে ঘুরছে, ঠিক আছে? এবার এই জলতলটাও কিন্তু ঘুরছে, যে জলটা আছে পৃথিবীর ওপরে, জলটাও ঘুরছে। তো যখন একটা বস্তু ঘুরছে নিজের দিকে, তখন তার যে বাইরের বস্তুগুলো, সেগুলো বাইরে ছিটিয়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়, অর্থাৎ বাইরের দিকে সে চলে যেতে চায়। এটাই হচ্ছে বিকর্ষণ শক্তি, যেটাকে আমরা ডিসেন্ট্রালাইজড ফোর্স বলি, বা যেটা বিকর্ষণ শক্তি যেটাকে বলি, বা বিকর্ষণ বল, যেটা যে পৃথিবীর বাইরের যে বস্তুগুলো রয়েছে সেগুলো বাইরের দিকে ছুটে চলে যেতে চায়, রাইট? তো এই দুটো বিষয়ের ফলে আমাদের জোয়ার আর ভাটার সৃষ্টি হয়। এবার আমরা ছবির মাধ্যমে এটাকে আরো পরিষ্কার করে বুঝবো। দেখো, এটা হচ্ছে আমাদের আর্থ, আর এটা হচ্ছে মুন। এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাক্সিস, মানে কক্ষপথ। এটা হচ্ছে চাঁদের কক্ষপথ। তো তোমরা সবাই জানো যে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে, আর এটা হচ্ছে চাঁদের কক্ষপথ। সুতরাং এই পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে, আর এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এটা গুলিয়ে ফেলে দিও না। তো এই কক্ষপথটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। পৃথিবী কাকে কেন্দ্র করে ঘুরছে? সূর্যকে। আর পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ, এটা চাঁদের কক্ষপথ, রাইট? তো যখন চাঁদ আকর্ষণ করছে, এই তো উপরের দিকে তোমরা পড়লে যে পৃথিবী আর চাঁদ আকর্ষণ করছে, পৃথিবীকে আকর্ষণ যখন করছে, তখন পৃথিবীর ওপরের যে বস্তুগুলো রয়েছে, মানে জল, এই যে নীল কালার, এটা জল, এই জলকে সে আকর্ষণ করে নিজের দিকে টেনে নিচ্ছে, রাইট? তার ফলে এই জলরাশিটাও ফুলে চলে যাচ্ছে, এটাকে আমরা বলছি জোয়ার। আর এই যে দেখো স্ফীত আকারের বা একেবারে পাতলা ক্ষীণ, এই জায়গাটাতে ভাটার সৃষ্টি হচ্ছে, অর্থাৎ যে জায়গাতে জোয়ারের সৃষ্টি হবে তার সমকোণে ভাটার সৃষ্টি হবে। ভাটার সৃষ্টি মানে জলতল নিচে নেমে যাচ্ছে। আর সমতল এই বিষয়টা একটু তোমাদের বুঝিয়ে দিই। 90 ডিগ্রি কোণটাকে আমরা সমকোণ বলি, এটা সমকোণ হবে, আমি সমতল বলেছি, সরি। তো যে জায়গাতে জোয়ার সৃষ্টি হবে, ধরো এই জায়গাটাতে জোয়ার সৃষ্টি হলো, তো এর সমকোণে ভাটা সৃষ্টি হবে, সমকোণে ভাটা সৃষ্টি হবে। সরল কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে এটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে হচ্ছে একটা লাইন, এটা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ সরল কোণ, এটাকে বলা হয় সরল কোণ।
সরল কোণ। তো যে জায়গাটাতে জোয়ার সৃষ্টি হয় ঠিক তার সমকোণে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাটার সৃষ্টি হয়, আর তার সরল কোণে জোয়ার সৃষ্টি হয়। তো এই জায়গাটা যখন এখানে জোয়ার সৃষ্টি হবে, এখানেও জোয়ার সৃষ্টি হবে, এখানে ভাটা সৃষ্টি হবে, এখানে ভাটা সৃষ্টি হবে। তো এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো? যদি ক্লিয়ার না হয় তাহলে তোমরা কোয়েশ্চেন করো। আর নিচে আরো বেশ কিছু বিষয় আছে একটার সাথে একটা রিলেটেড, তখন তোমরা হয়তো এটা বুঝে যাবে জায়গাটাতে বুঝতে না পারলেও। এবার আমরা আসি যে মুখ্য জোয়ারটা কি। তোমাদের প্রথমে বললাম যে পৃথিবী নিজের কক্ষের উপরে ঘুরছে, নিজের অক্ষের উপরে সে রোটেট করছে, আর এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। এখানে তো সূর্যকে সে প্রদক্ষিণ করছে, কিন্তু নিজের ছবি একটা আমি দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের পৃথিবী, 23.5 ডিগ্রি হেলে পৃথিবী ঘুরছে, নিজের অক্ষের উপরে সে ঘুরছে। তো নিজের অক্ষের উপরে একটা রাউন্ড মারতে তাকে 24 ঘন্টা সময় লাগে, প্রায় 24 ঘন্টা সময় লাগে। তো যখন পৃথিবী চাঁদ একটা জায়গাতে এসে মিলে যায়, মানে একটা সিম্পল কথায় বলতে গেলে এটা যদি আমরা আর্থ মনে করি, পৃথিবীর যে অংশটা যখন চাঁদের সামনে এসে যায় সে জায়গাটাতে জোয়ারের সৃষ্টি হয়। বোঝা গেল? একটা জায়গাতে যদি জোয়ারের সৃষ্টি হয় তাহলে মুখ্য জোয়ারের সৃষ্টি হয়, তাহলে সে জায়গাটিকে চাঁদের সামনে থাকতে হবে, অর্থাৎ চাঁদের সামনের জায়গাটিতে মুখ্য জোয়ার হবে। আর তার বিপরীত দিকে গৌণ জোয়ার সৃষ্টি হবে। তো এখানে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, এটা পৃথিবী, এটা হচ্ছে চাঁদ। পৃথিবীর এই সামনে এই জায়গাটাতে আমাদের মুখ্য জোয়ার হবে, আর এই জায়গাটার বিপরীত দিকে হবে আমাদের গৌণ জোয়ার। বিষয়টা খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। চাঁদ পৃথিবীর যে সামনে অবস্থান করবে সেই জায়গাটাতে মুখ্য জোয়ার মানে সৃষ্টি হবে, আর এই মুখ্য জোয়ারের বিপরীত দিকে গৌণ জোয়ারের সৃষ্টি হবে। তো মুখ্য জোয়ার আর গৌণ জোয়ার আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা মুখ্য জোয়ার বললাম, গৌণ জোয়ার বলে দিলাম একসাথে। এবার আমরা আসছি তেজ কোটাল এবং ভরা কোটাল। এটা একটাই কথা, তেজ কোটাল এবং ভরা কোটাল। এই বিষয় দুটো কি? অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে, তিথি এখানে আমি লিখেছি, তিথি মানে হচ্ছে তারিখ, ডেট। অমাবস্যা আর পূর্ণিমা তিথিতে এই দুটোতে সূর্য আর চাঁদ একটা সরল রেখায় অবস্থান করে। সরল রেখা তোমাদের বোঝালাম যে এই যে সরল কোণ যেটা আমরা বলি 180 ডিগ্রি, অর্থাৎ একটা সরল রেখাতে অবস্থান করে। এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আর্ক, এটা হচ্ছে মুন, আর এটা সান, একটা সরল রেখায় মানে একটা লাইনে অবস্থান করছে। এখানে দেখো মুন, আর্ক, সান একটা সরল রেখাতেই অবস্থান করছে। বোঝা গেল? তো এটাকে আমরা বলে থাকি তেজ কোটাল বা ভরা কোটাল। তেজ কোটাল বা ভরা কোটালে জোয়ারের পরিমাণটা সব থেকে বেশি হয়। তেজ কোটাল বা ভরা কোটালে জোয়ারের পরিমাণ সব থেকে বেশি হয়। কি করে? মুন আর্থের যে জলভাগ রয়েছে সেটাকে আকর্ষণ করছে, এদিকে শানও কিন্তু এই জলভাগটাকে আকর্ষণ করছে। তো মুনও আকর্ষণ করছে আর এদিকে আমাদের শানও আকর্ষণ করছে। তো দুজন মিলে আকর্ষণ করছে জলভাগকে, এবং জলভাগকে ফুলিয়ে দিয়ে জোয়ারের সৃষ্টি করছে এই জায়গাটাতে। আর তোমাদের বললাম যে পৃথিবীর একটা জায়গাতে যদি জোয়ারের সৃষ্টি হয়, মুখ্য জোয়ারের সৃষ্টি হয়, ঠিক তার বিপরীত স্থানে অর্থাৎ এই জায়গাটাতে গৌণ জোয়ারের সৃষ্টি হবে। তো এখানে আমরা একদিকে মুখ্য জোয়ার দেখতে পাচ্ছি, অপরদিকে গৌণ জোয়ার দেখতে পাচ্ছি। আর তোমাদের প্রথমে বললাম যে
সমকোণে ভাটার সৃষ্টি হবে। অর্থাৎ এই জায়গাটাতে দেখো এখানে জোয়ার সৃষ্টি হচ্ছে, তো অফকোর্স এখানে ভাটার সৃষ্টি হবে সমকোণে। এটা হচ্ছে অমাবস্যা তিথিতে। আর পূর্ণিমা তিথি অর্থাৎ পূর্ণিমার ডেটটাতেও মুন এখানে ছিল, এবার মুন এদিকে এলো কি করে, এটা তো তোমরা সিম্পলি ব্যাপার, এটা হচ্ছে চাঁদের কক্ষপথ। এবার চাঁদ এখানে 15 নম্বর দিনে এখানে, আর এখানে হয়তো 30 নম্বর দিনে। দেখো 30 দিনে চাঁদ পুরো কক্ষপথকে অতিক্রম করে না, প্রায় 28 দিন সময় লাগে নিজের অক্ষের চারপাশে মানে করতে চাঁদকে প্রায় 28 দিন মতো সময় লাগে। তো এখানে বিষয়টা দেখো যে চাঁদ এখানে 15 দিনে রয়েছে, এটা 30 দিন হবে না, 30 দিন আমরা একটা মাস বোঝার ক্ষেত্রে বললাম, 28 দিন হবে। তো আমরা ধরে নিলাম যে 14 নম্বর দিনে এখানে চাঁদ আছে, তো 28 নম্বর দিনে অফকোর্স চাঁদ এদিকে আসবে। তো এই জায়গাটাতে চাঁদ আবার এসছে, এইভাবে ঘুরে এসছে, এটা হচ্ছে কক্ষপথ। এটা এইভাবে কক্ষপথ মনে করো চাঁদের, যে এখানে চাঁদ ছিল, ঘুরতে 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 এখানে চাঁদ এসছে। তো এখানে যখন চাঁদ আসে তখন চাঁদও এই জলভাগটাকে নিজের দিকে টানার চেষ্টা করে, আর এখানে সূর্য আছে, সূর্য নিজের দিকে টানার চেষ্টা করে, এবং এই জায়গাটাতে দুদিকে জোয়ারের সৃষ্টি হচ্ছে। আর এটা স্বাভাবিক, জোয়ারের একদিকে যদি জোয়ার হয় তাহলে তার বিপরীত দিকেও জোয়ার হবে। এই জায়গাগুলোতে ভাটার সৃষ্টি হচ্ছে, এটা পূর্ণিমা তিথিতে। তো এই দুটো তিথিতে অর্থাৎ অমাবস্যা এবং পূর্ণিমাতে আমাদের মুখ্য জোয়ারের সৃষ্টি হচ্ছে, গৌণ জোয়ারের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এটাকে আমরা বলে থাকি তেজ কোটাল বা ভরা কোটাল। তো আমরা যদি একটু সংজ্ঞার দিকে যাই যে তেজ কোটাল বা ভরা কোটাল বলতে কি না, তো অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে মানে ডেটে চন্দ্র আর সূর্যের মিলিত আকর্ষণে, মানে এদিকে চন্দ্র সূর্য আকর্ষণ করছে, চন্দ্র এবং সূর্যের মিলিত আকর্ষণে সাগর এবং মহাসাগরের যে জলভাগ রয়েছে তার জোয়ারের মাত্রা অনেক বেশি বেড়ে যায়, আর এটাকে আমরা বলে থাকি তেজ কোটাল বা ভরা কোটাল। মরা কোটাল বলতে আমরা কি বুঝি, এখানে ছবি নেই, ছবি আমি যাই হোক ছবি আমি করার চেষ্টা করছি একটা, এখানে একটু পরিষ্কার করে নিই জায়গাটা। দেখো মরা কোটাল বা মরা জোয়ার কাকে বলে, এটা মনে করো আমাদের পৃথিবী, আর্থ, আর এটা হচ্ছে আমাদের সান, আর এটা হচ্ছে আমাদের মুন, আর এইটুকু হচ্ছে আমাদের জলভাগ। এগুলো সব বাইরে, জলভাগগুলো এগুলো হচ্ছে আমাদের জলভাগ, পৃথিবীর বাইরে। এদিকে তো মানে সান সে আকর্ষণ করবে, এদিকে মুনও আকর্ষণ করবে। জলভাগ যে আছে জলভাগটাকে সানও আকর্ষণ করছে, মুনও আকর্ষণ করছে। এই জায়গাটাতে মুনের প্রাধান্য বেশি হবে। আচ্ছা একটা কোশ্চেন যদি আমি তোমাদের জিজ্ঞেস করি যে মুন নাকি শান, এই দুটোর মধ্যে জলভাগকে বা জোয়ারের ক্ষেত্রে মানে টাইডস ঘটানোর ক্ষেত্রে কার অবদান সব থেকে বেশি, তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তারপরে আমি তোমাদের উত্তরটা বলবো। এটা হচ্ছে মুন, এটা শান। মুনের অবদান বেশি নাকি শানের অবদান বেশি জোয়ার সংগঠিত করার ক্ষেত্রে? তো এই জায়গাটাতে যখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করছে, এদিকে মুনও জলকে টানছে আর এদিকে শানও জলকে টানছে, একে অপরের বিপরীতে জলকে টানছে, তখন যে জোয়ার তো সৃষ্টি হবে, তবে দুর্বল জোয়ার সৃষ্টি হবে। এই জায়গাটাতে উইক জোয়ার সৃষ্টি হবে, মানে দুর্বল জোয়ার সৃষ্টি হবে। এই উপরের যে জোয়ার তোমরা প্রদক্ষিণ করলে যে অনেক বেশি জোয়ার হচ্ছে, এদিকে ওদিকে দুদিক মিলে জোয়ার হচ্ছে, এখানে জোয়ারের যে পরিমাণটা সেটা অনেক কমে যাবে, আর এটাকে বলা হচ্ছে মরা কোটাল বা মরা জোয়ার। আশা করছি বুঝতে পেরেছো। যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা সমকোণে শান আর মুন, সূর্য এবং চন্দ্র একে অপরকে আকর্ষণ করবে, মানে জলকে আকর্ষণ করবে, তখন যে জোয়ারের সৃষ্টি হয় সেটাকে বলা হয় মরা জোয়ার।
আমরা এর একটু বইয়ের ভাষাতে যদি আমরা বলতে যাই তাহলে এরকম ভাবে বলতে হবে যে শুক্ল এবং কৃষ্ণ তিথির মানে 8 বা 7 তিথি তোমরা বলতে পারো। তিথি মানে হচ্ছে ডেট, রাইট? তো কৃষ্ণপক্ষ এবং শুক্ল পক্ষের সপ্তম অষ্টম মানে 7তম এবং 8তম দিন, 8তম দিনে সূর্য এবং এই চাঁদ পরস্পরের সমকোণ থেকে পৃথিবীর যে জলভাগ সেটাকে আকর্ষণ করে, অর্থাৎ সূর্যের আকর্ষণ চাঁদের আকর্ষণের বিরোধিতা করছে। এদিকে চাঁদ টানছে, এদিকে সান টানছে, একে অপরের বিরোধিতা করছে। এবং এই 2 দিন চাঁদের আকর্ষণে মুখ্য এবং গৌণ জোয়ার হয়ে থাকে। তো মুখ্য জোয়ারটা এখানে কোন পরিস্থিতিতে হবে না, তো মুনের দিকে হবে মুখ্য জোয়ার আর সানের দিকে হবে গৌণ জোয়ার। কেননা চাঁদ পৃথিবীর অনেক কাছে অবস্থান করে এবং জলভাগ্যে অনেক বেশি নিচের দিকে টানতে সক্ষম হয় মুন। এই উত্তরটা হবে মুন। এই মুন নিজের দিকে টানতে সক্ষম হয় অনেক বেশি, তাই জন্য এই জায়গাটাতে মুনের প্রাধান্য বেশি, বা সব জায়গাতে মুনের প্রাধান্যটা বেশি। এবার আমরা আসি যে সিজিগি এটা কি। অনেকে হয়তো নতুন ভাবে শুনছো যে সিজিগি আবার কি জিনিস। সিজিগি কথাটার অর্থ হচ্ছে যোগ বিন্দু বা মিলিত বিন্দু। যোগ বিন্দু বা মিলিত বিন্দু, এটা যদি আমরা পৃথিবী ধরি, এটা যদি চাঁদ ধরি, আর এটা যদি সূর্য ধরি, তাহলে একে অপরের সাথে একটা বিন্দুতে মিলিত হয়েছে, একটা লাইনের 3টে বিন্দুতে মিলিত হয়েছে। এটাকে বলা হয় সিজিগি। বা এরকমও হতে পারে যে এটা হচ্ছে আমাদের আর্থ, এটা হচ্ছে আমাদের মুন, আর এটা হচ্ছে আমাদের সান। তো এইভাবেও হতে পারে। এক কথায় বলতে গেলে সিজিগি যে যখন সূর্য, চন্দ্র এবং পৃথিবী একটা সরল রেখাতে অবস্থান করে তখন তাকে আমরা বলি সিজিগি। আর এই দুটোকে আমরা সিজিগি বলতে পারি যে পৃথিবী, চাঁদ আর সূর্য একটা সরল রেখাতে অবস্থান করছে, চাঁদ, পৃথিবী, সূর্য একটা সরল রেখায় অবস্থান করছে, এই দুটোকে আমরা সিজিগি বলতে পারি। অর্থাৎ সিজিগি হলো এটাই। এবার আমরা আসি যে অ্যাপোজি বলতে আমরা কি বুঝি। অ্যাপোজি বলতে আমরা বুঝে থাকি, দেখো এটা হচ্ছে চাঁদ, পৃথিবী, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে, এটা হচ্ছে চাঁদের কক্ষপথ। এর আগে তোমাদের দেখালাম, এর আগে স্লাইডে অঙ্কন করে দেখালাম। তো এই যে দেখো ডিস্টেন্স, যখন চাঁদ আর পৃথিবীর মধ্যে ডিস্টেন্স অনেক কম হয় তখন তাকে বলা হয় পেরিজি। তাহলে বিপরীতভাবে যখন চাঁদ আর পৃথিবীর মধ্যে দূরত্ব সব থেকে বেশি, প্রায় 4,07,000, এগুলো তোমরা নোট করে নেবে, 4,07,000 যখন কিলোমিটার ডিস্টেন্স হয় তখন সেটাকে বলা হয় অ্যাপোজি। অর্থাৎ চাঁদ এবং পৃথিবীর মধ্যেকার দূরত্ব যখন সবচেয়ে বেশি হয় তখন তাকে বলা হয় অ্যাপোজি। আর যখন চাঁদ আর সূর্যের দূরত্ব সব থেকে কম হয়, প্রায় 3,56,000 কিলোমিটার, তখন তাকে বলা হয় পেরিজি। অর্থাৎ অ্যাপোজি আর পেরিজি এই দুটো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার তোমাদের যদি কেউ অ্যাফেলিয়ান এবং পেরিহেলিয়ন এই দুটো বিষয় বলে তাহলে তোমরা কি করবে? একটা হচ্ছে অ্যাফেলিয়ন আর একটা হচ্ছে পেরিহেলিয়ন। এখানে আর্থের জায়গাটাতে আমরা সানকে নিয়ে আসব আর পৃথিবীকে নিয়ে আসবো, এখানে মুন হবে না। তো যখন পৃথিবী আর সূর্যের কক্ষপথের দূরত্ব সবচেয়ে বেশি হয় সেই জায়গাটিকে আমরা বলি অ্যাফেলিয়ন। আর যখন সূর্য আর পৃথিবীর যখন দূরত্ব সবচেয়ে কম হয় তখন সেই দূরত্বটাকে আমরা বলি পেরিহেলিয়ন। অর্থাৎ সূর্য আর পৃথিবীর মধ্যে বেশি দূরত্বটাকে বলা হয় অ্যাফেলিয়ন, আর সব থেকে
কাছের যে দূরত্ব সেটাকে বলা হয় পেরিহেলিয়ন। তো এখানে এই দুটো এক্সট্রা জিনিস তোমরা শিখলে। পেরিজি তো বলে দিলাম তোমাদের, যে যখন চাঁদ আর পৃথিবী খুবই কাছে অবস্থান করে, অর্থাৎ দূরত্ব যখন খুবই কম হয়, তখন সেটাকে বলা হয় পেরিজি। এবার বান ডাকাটা কি? বান ডাকা তোমরা অনেকেই শুনেছো এর আগে। যখন তোমরা দেখবে যে নদীর জল সমুদ্রে এসে পড়ে, এটা ধরো নদী, এটা ধরো সমুদ্র, তো নদীর জল সমুদ্রে এসে পড়ছে, বিভিন্ন ভাবে সমুদ্রে এসে পড়ছে নদীর জল, এগুলো নদী, এটা হচ্ছে আমাদের সমুদ্র একেবারে, রাইট। তো যখন নদীর জল সমুদ্রে এসে পড়ে তখন তো খুব ভালো বিষয়, এটা স্বাভাবিকই বিষয়। কিন্তু যখন জোয়ারের জল যখন নদীতে প্রবেশ করে, নদী থেকে সাগর নিচে অবস্থান করছে বলে নদীর জলটা পড়ছে সাগরে গিয়ে বা মহাসাগরে গিয়ে, কিন্তু যখন মহাসাগরের জলের যে উঁচুতা বা যখন স্ফীতি অনেক বেশি হয়ে যাবে, তখন সাগরের জল নদীতে প্রবেশ করবে, তার ফলে নদীর লবণতা বৃদ্ধি পাবে এবং নদীর যে আশেপাশের এরিয়াগুলো আছে সেগুলো ভেসে যাবে, নদী তো উপচে পড়ে যাবে, নদীর জল উপচে পড়ে আশেপাশের যে এলাকা সেগুলোকে প্লাবিত করে দেবে বা বান লাগিয়ে দেবে, এটাকে বলা হয় বান ডাকা, বা এটাই হচ্ছে বান। এবার আমরা শেষ পর্যায়ে এসেছি যে জোয়ার এবং ভাটার ফলাফলটা কি। অ্যাকচুয়ালি জোয়ার ভাটার ফলাফল অনেকগুলো হয়, তার মধ্যে আমরা পজিটিভ নেগেটিভ সবগুলোই এখানে আলোচনা করছি। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে জাহাজ নদীতে আসে জোয়ারে, ভাটার টানে সাগরে ফিরে যায়। আমি এখানে সংক্ষিপ্ত আকারে লেখার চেষ্টা করেছি, তোমরা জানো যে যখন এই বিষয়টাই আমরা যখন বান ডাকাটা দেখলাম যে সাগরের জল নদীতে প্রবেশ করে গেল, এর ফলে কি না, তো নদীর জল বৃদ্ধি পেল, আশেপাশের জায়গা তো ভেসে গেল, এটা একটা নেগেটিভ দিক, লোকজন বাড়িঘর ছাড়া হলো, কিন্তু এর ফলে নদীতে কিন্তু বড় বড় জাহাজগুলো প্রবেশ করতে পারে, নদীর গভীরতা বৃদ্ধি পায় বা নদীতে জলের পরিমাণটা বেড়ে যায়। এবং যখন নদীতে ভাটা দেখা যায় তখন কিন্তু যে জাহাজগুলো জোয়ারের ফলে নদীতে এসেছিল সেই জাহাজগুলো আবার ফিরে চলে যায়, এটা সাগরের ক্ষেত্রেও হয়ে থাকে। পলি আবর্জনা জমতে পারে না নদীর মুখে, যখন জোয়ারের সৃষ্টি হয়ে যায় তখন জল অনেক বেশি স্ফীত হয়ে যায়, জল অনেক বেশি উপরের দিকে চলে যায় বা জল অনেক বেশি হয়ে যায়, এবং ভাটা যখন হয় তখন নদীর যে আবর্জনাগুলো থাকে সেগুলো আবার নিচের দিকে নিয়ে চলে যায়। অর্থাৎ জোয়ারের জল আসে কি করতে না, তো পরিষ্কার করতে, জোয়ারের জল এলো, আবর্জনাগুলোকে নিল, নদী থেকে ধুয়ে মুছে নিয়ে গিয়ে আবার ফেলে দিল সমুদ্রে, তো এটা একটা কাজ হয়। তারপরে 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে লোনা জল নদীতে প্রবেশ করে, মানে লবণাক্ত জল, তোমরা জানো সাগর মহাসাগরের যে জল সেটা হচ্ছে লবণাক্ত জল এবং সেই জলটা পান করার যোগ্য না। তো যখন জোয়ার সংগঠিত হয় তখন নদীর যে জলগুলো থাকে সেগুলো লবণতা যুক্ত হয়ে যায়, নদীর জল মিষ্টি জল, সেটা লবণতা যুক্ত যদি হয়ে যায় তাহলে সেখানকার মাছগুলো অনেক ক্ষেত্রে বাঁচতে পারে না নদীর জল, কেননা মিষ্টি জলের মাছ, সেখানে যদি তাকে লবণযুক্ত জল দিয়ে দেওয়া হয় তাহলে মাছের ক্ষতি হয়। তারপরে কি হয় না, তো জমিতে যে জলগুলো দেওয়া হয় মানে সেচের কাজ করা হয়, সেচের কাজ আর করা হয় না, কেননা লবণতা যুক্ত জলে সেচ হয় না, কৃষি হয় না, ফলে এখানে সেচের অসুবিধা হয়, প্রবল জোয়ারের ক্ষয়ক্ষতি হয় প্রচুর। যখন মুখ্য জোয়ারগুলো তোমরা দেখলে সেগুলো যখন হয় তখন প্রচুর পরিমাণে জল চলে আসে নদীতে এবং সাগর ফুলে ফেঁপে যায় এবং আশেপাশের যে এরিয়াগুলো থাকে সেগুলো কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়, সেগুলো ক্ষয়ক্ষতি হয়, সেগুলো অনেক সময় ধ্বংসের স্তূপে পরিণত হয়ে যায়। এবং যেগুলো নিচু স্থানগুলো, এই যে বান ডাকাটা তোমাদের বললাম
যে জোয়ারের ফলে এগুলো সৃষ্টি হয়। তো নিচু স্থানগুলো ডুবে যায়, অনেক নৌকা ডুবে যায়, ছোট ছোট নৌকা যেগুলো অনেক স্ফীতি হয়েছে, অনেক ফুলে গেছে জল, তার ফলে নৌকা ডুবে যায়। বদ্বীপ গঠনের কাজ বাধাপ্রাপ্ত হয়। তোমরা জানো যে যখন নদী নদী যখন সমুদ্রে পড়ে তখন এখানে বদ্বীপের সৃষ্টি করে। আর বদ্বীপের সৃষ্টি হওয়ার জন্য যে অনুকূল পরিবেশ, সেটা হচ্ছে এখানে জলের গতি খুব ধীর গতিতে হতে হবে। জল যদি প্রচুর গতিতে প্রবাহিত হয়, অর্থাৎ খরস্রোতা যদি নদী হয়, তাহলে এখানে কিন্তু বদ্বীপ গঠন করতে পারবে না। তো এখানে যখন সমুদ্রের জলগুলো এসে ধাক্কা মারে, সমুদ্রের জোয়ারের জল যখন এই জায়গাগুলোকে ডুবিয়ে নেয়, ভাটার টানে আবার নিয়ে চলে যায়, এগুলো যদি মানে সংগঠিত হতে থাকে, তাহলে বদ্বীপ গঠনের কাজ বাধাপ্রাপ্ত হবে। তারপরে সমুদ্রের মাছ নদীতে আসে, জেলেরা এতে লাভবান হয়। তোমরা ইলিশের উদাহরণ দিতেই পারবে, যে ইলিশ মাছ যখন বর্ষার সময় হয় তখন তারা নদীতে চলে আসে ডিম পাড়ার জন্য, এবং এখানে জেলে যারা রয়েছে, যারা মৎস্যজীবী রয়েছে, তাদের এখানে অনেক বেশি লাভ হয়। সমুদ্রের অনেক বড় বড় মাছ অনেক সময় নদীতে চলে আসে, এর ফলে মৎস্যজীবীদের লাভ হয়। এই সব কারণগুলো রয়েছে, আরো অনেকগুলো কারণ তোমরা লিখতে পারো নিজেদের মন থেকে। তো এই ছিল আজকে আমাদের বিশেষ করে এই সব বিষয়ের উপরে আমাদের আজকের ভিডিও। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করো। লাস্টে আমরা আবার চলে আসি যে তোমাদের আবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো, এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে কোয়েশ্চেন করতে পারো, ওয়েবসাইটে গিয়ে পড়াশোনা করতে পারো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যাতে করে বিভিন্ন সময়ে যে নোটগুলো আমরা প্রোভাইড করি সেগুলো যাতে তোমরা সময়ে সময়ে পেয়ে যাও। ইনস্টামোজোতে আমাদেরকে সাপোর্ট করতে পারো আমাদের কাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।